নমস্কার, ইউটিউব বাংলা চ্যানেল ট্রাভেল স্টোরি অফ জগদীশে সকল দর্শককে স্বাগত। আমি জগদীশ আপনাদের সামনে আবার হাজির হয়েছি বেড়ানোর এক নতুন ভিডিও নিয়ে। আমাদের এবারের গন্তব্য ঐতিহাসিক নবাবী শহর মুর্শিদাবাদ। সফর সঙ্গী যথারীতি আমার স্ত্রী চন্দনা, বন্ধু ইন্দ্রনীল মুখার্জি আর ইন্দ্রনীলের স্ত্রী শ্রাবণী। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে এবারে আমাদের বেড়ানোর পুরো পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ইন্দ্রনীলের করা, তাই ইন্দ্রনীলকে জানাই অজস্র ধন্যবাদ। আজ 8ই আগস্ট 2023 আমরা কলকাতা স্টেশন থেকে মুর্শিদাবাদ বেড়াবো বলে সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেসে রওনা হয়েছি। বহরমপুর পোর্ট স্টেশনে নামবো 10:05। এই ট্রেনে প্যান্ট্রি না থাকায় আমরা হকারদের থেকে বাটার টোস্ট আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরেছিলাম। সে খাবার বেশ ভালোই ছিল। মুর্শিদাবাদ জেলার জেলা সদর বহরমপুর। কলকাতা থেকে দূরত্ব 200 কিলোমিটার, আর বহরমপুর থেকে মুর্শিদাবাদ শহরের দূরত্ব 14 কিলোমিটার। কলকাতা থেকে বহরমপুর গাড়ি বা বাসেও যাওয়া যেতে পারে। গাড়িতে গেলে 34 নম্বর জাতীয় সড়ক ধরে যেতে হবে, আর বাসে যেতে হলে শহীদ মিনার থেকে উত্তরবঙ্গগামী যে কোনো দূরপাল্লার বাসেই বহরমপুর পৌঁছে যাওয়া যায়। বহরমপুর বা মুর্শিদাবাদ যেতে শিয়ালদহ থেকে লালগোলাগামী অনেকগুলো এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন থাকলেও সময় ও সুবিধা অনুযায়ী আমার মতে হাজারদুয়ারি এক্সপ্রেসই সব থেকে ভালো গাড়ি। ট্রেন আমাদের রাইট টাইমে বহরমপুর পোর্ট স্টেশনে পৌঁছে দিয়েছে, আর ইন্দ্রনীলের বুক করা হোটেল সম্রাট থেকে আমাদের পিক আপের জন্য গাড়িও এসে হাজির। লিফট, ফ্রি পার্কিং, ড্রাইভার্স ডরমেটারি, ফ্রি ওয়াইফাই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইত্যাদি আয়োজন নিয়ে হোটেল সম্রাটকে আমার বেশ ভালোই লেগেছিল। এদের লাগোয়া রেস্টুরেন্টের খাবারের স্বাদও ভালোই ছিল। বহরমপুরে এরকম বেশ কিছু হোটেল ছাড়াও ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের বহর ট্যুরিজম প্রপার্টি বা মুর্শিদাবাদের মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতেও থাকার ব্যবস্থা বেশ ভালোই। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি বহরমপুর শহর ঘুরে দেখব বলে। ইতিহাসবিদদের মতে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পরেই ভারতবর্ষে পাকাপোক্তভাবে ব্রিটিশ রাজের সূচনা হয়, আর ভারতে ব্রিটিশদের প্রথম রাজধানী ছিল এই বহরমপুর। পরে 1772 খ্রিস্টাব্দে সেই রাজধানী স্থানান্তরিত হয় কলকাতা। এখন আমরা যাচ্ছি কাশিমবাজার রাজবাড়ি দেখতে। যাওয়ার পথে আমাদের বিষ্ণুপুর কালী মন্দিরও দেখা হয়ে গেল। এখন আমরা কাশিমবাজার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে। এই সুরম্য প্রাসাদটি আনুমানিক 1850 থেকে 1855 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। এই রাজবাড়ির অন্দরে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগে, আর সেখানে ছবি তোলাও নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের ফলক থেকে জানা যায়, নবাব আলীবর্দী খাঁয়ের শাসনকালে এই বংশের পূর্বপুরুষ দীনবন্ধু রায় এবং তাঁর পুত্র জগবন্ধু রায় নদীবন্দর কাশিমবাজার থেকে রেশম রপ্তানির ব্যবসা করতেন। পরবর্তীকালে এদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ময়মনসিংহ রাজস্ব বিভাগের দেওয়ান নিযুক্ত করে। এদের পূর্বতন পদবি ছিল চট্টোপাধ্যায়। নবাব নাজিম এদের রায় উপাধি দান করেন, আর এনারা ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজা উপাধি অর্জন করেন। বর্তমান প্রজন্ম প্রশান্ত কুমার রায় স্ত্রী শ্রীমতী সুপ্রিয়া রায় দ্বারা প্রতিষ্ঠিত সুগার অ্যান্ড স্পাইস নামক ব্যবসায়িক প্রতিষ্ঠান এই প্রাসাদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। গুড মর্নিং। আজ 9ই আগস্ট 2023 আমাদের মুর্শিদাবাদ বেড়ানোর দ্বিতীয় দিন। সকালে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা 4 জন একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ ঘুরে দেখব বলে। মুর্শিদাবাদের পূর্ব নাম মকসুদাবাদ। ঔরঙ্গজেবের কালে 1704 খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার তৎকালীন দেওয়ান মুর্শিদ কুলি খাঁ প্রশাসনিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক সুবিধার্থে ঢাকা থেকে বাংলার রাজধানী এইখানে স্থানান্তরিত করেন, এবং তার নাম অনুসারে এখানকার নাম হয় মুর্শিদাবাদ। প্রথমেই আমরা দেখলাম পাতালেশ্বর শিবের মন্দির। কাটিগঙ্গা নামে দুদিক বন্ধ এক লম্বা ঝিলের দ্বারে মন্দিরটির অবস্থান। মন্দিরটির চারিপাশের প্রাকৃতিক পরিবেশ সত্যি অপূর্ব। আমাদের এবারের দ্রষ্টব্য ডাচ সমাধিভূমি। অষ্টাদশ শতাব্দীতে এখানকার কালিকাপুরে ডাচ বা ওলন্দাজ বণিকেরা হীরা জহরতের ব্যবসা করতেন।
এদেরই মধ্যে 47 জনের সমাধিভূমি এইটি। বর্তমানে এইটি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। ত্রিপলিয়া গেট পেরিয়ে এবার আমরা যাচ্ছি মুর্শিদাবাদ ভ্রমণের সব থেকে বড় আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়াম দেখতে। ইতালীয় স্থাপত্যকলার এই সুন্দর প্রাসাদটি নবাব নাজিম হুমায়ুন শাহ নির্মাণ করেন। 1829 থেকে 1837 এই 8 বছর সময় লাগে প্রাসাদটি তৈরি হতে। প্রাসাদটিতে মোট 1000টি দরজা থাকায় নাম হয় হাজারদুয়ারি। তবে এর মধ্যে আসল দরজা 900টি এবং বাকি 100টি নকল দরজা। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই প্রাসাদটি একটি মিউজিয়ামের রূপ নিয়েছে। এই প্রদর্শনশালায় রয়েছে সেই সময়কার যুদ্ধের অস্ত্রশস্ত্র, নবাবদের ব্যবহৃত বস্ত্রাদি, আসবাবপত্র, গাড়ি, পালকি, হাওদা, বাসনকোসন আর বহু দুষ্প্রাপ্য তৈলচিত্র। তবে সেসবের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। হাজারদুয়ারি প্যালেসের ঠিক উল্টো দিকে রয়েছে সাদা রঙের বিশাল ইমামবাড়া, যেটি 1847 সালে নবাব নাজিম ফিরাদুন শাহ নির্মাণ করেন। আমাদের গাড়ি থামলো এক ভগ্ন মসজিদের সামনে, যেটি মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দৌলার পত্নী আজিমুন্নিসা বেগমের তৈরি। এই মসজিদের প্রবেশ সিঁড়ির নিচেই রয়েছে তাঁর সমাধি। এবার দেখব জাফরগঞ্জে মির্জাফর ও তার পরিবারের সমাধিক্ষেত্র বা কবরস্থান। আর এটি হলো হাজারদুয়ারি প্যালেসের নির্মাতা নবাব নাজিম হুমায়ুন শাহর সমাধি। জাফরগঞ্জ থেকে কিছু দূরে গিয়ে আমাদের গাড়ি এবার এসে থামলো নসিপুর রাজবাড়ির সামনে। নামে রাজবাড়ি হলেও আসলে এখানে কোনো রাজা থাকতেন না। হাজারদুয়ারি প্যালেসের অনুকরণে এই বাড়িটি নির্মাণ করেন কুখ্যাত দেবী সিংহ। এই দেবী সিংহ পানিপথ থেকে ব্যবসা করতে এসে ইংরেজ কোম্পানির রেভিনিউ কালেক্টর হয়ে প্রজাদের থেকে খাজনা আদায় করতেন। 76-এর মন্বন্তরের সময় তিনি গরিব প্রজাদের উপর প্রচন্ড অত্যাচার করেছিলেন। এই বাড়ির মধ্যে একটি ফাঁসি ঘরও আছে, যেখানে খাজনা দিতে না পারলে গরিব চাষিদের ফাঁসিও দেওয়া হয়। তবে তারই সঙ্গে হিন্দু পুরাণের নানা দেবদেবীর অবস্থানরত দুটি মন্দিরও রয়েছে। এবার আমরা দেখব জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, এটি পারিবারিক উপাধি। রাজস্থানের জৈন বংশোদ্ভূত এই পরিবার সেই সময় তেজারতি বা মঙ্গুটি কারবার করে এতটাই ধনসম্পদ সংগ্রহ করেছিল যে জমিদার, নবাব এমনকি ইংরেজরাও প্রয়োজনে এই পরিবারের থেকে অর্থ ধার করত। এই পরিবারেরই মেহতাব চাঁদ ছিলেন সিরাজদৌল্লার বিরুদ্ধে অন্যতম ষড়যন্ত্রকারী। এই পরিবারের ব্যবহৃত বস্ত্রাদি, আসবাবপত্র, অস্ত্রশস্ত্র ছাড়াও এই বাড়িতে রয়েছে ভূগর্ভস্থ গুপ্ত কক্ষ এবং সুড়ঙ্গ। এবার লাঞ্চ ব্রেক। আমরা এদিন লাঞ্চ সেরেছিলাম হাজারদুয়ারি প্যালেসের কাছে হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট। এদের চিকেন বিরিয়ানির স্বাদ এখনো মুখে লেগে আছে। লাঞ্চের পর আমরা এবার দেখব কাঠগোলা বাগান। লোকশ্রুতি, অতীতে এই বাগানে কাঠ গোলাপ ফুটত, আর কাঠ গোলাপ থেকেই কাঠ গোলা নাম। 1873 সালে জিয়াগঞ্জের ধনী জৈন ব্যবসায়ী ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার এখানে সুন্দর প্রাসাদ, বাগিচা আর আদিনাথের মন্দির তৈরি করেন। বর্তমানে এটির সংস্কারের কাজ চলছে। একটি মিনি চিড়িয়াখানা সমেত পুরো বাগান, প্রাসাদ, পুষ্করিণী এবং মন্দির ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। এখন আমরা এসে পৌঁছেছি কাটরা মসজিদে। মুর্শিদাবাদ নামটি যার নাম থেকে এসেছে, সেই বাংলা সুবেদার মুর্শিদ কুলি খাঁ 1723 সাল থেকে 1724 সাল মাত্র 2 বছরের মধ্যে এই বিশাল মসজিদটি নির্মাণ করেন। এর নির্মাণ শৈলী সত্যিই বিস্ময় জাগায়। খিলানযুক্ত মসজিদে
পরিবর্গার কোনো ব্যবহার নেই। তবে 1897 সালে ভূমিকম্পে মসজিদটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। এই মসজিদের পূর্ব দিকের 14 ধাপ সিঁড়ির নিচে সমাহিত আছেন হিন্দু মুসলমান সকল প্রজার প্রিয় নবাব মুর্শিদ কুলি খাঁ। আমাদের আজকের শেষ দ্রষ্টব্য জাহানপোশা অর্থাৎ বিশ্বধ্বংসী কামান। এটি লম্বায় 5.5 মিটার আর এর ওজন 7 টনেরও বেশি। ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকারের তৈরি এই কামানটিকে রাজধানী স্থানান্তরিত করার সময় মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে এখানে নিয়ে আসেন। গুড মর্নিং। আজ 10ই আগস্ট 2023, আমাদের মুর্শিদাবাদ বেড়ানোর তৃতীয় তথা শেষ দিন। আজ আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে যাব ভাগীরথীর অপর পাড়ে খোশবাগ এবং কিরিটেশ্বরী মন্দির দেখতে। প্রথমেই আমরা দেখব খোশবাগ, নবাব আলীবর্দী খাঁর তৈরি তাঁর এবং তাঁর পরিবারের সমাধিভূমি। এখানেই শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। মুর্শিদাবাদের নাম শুনলেই আমাদের মনে আসে নবাব সিরাজউদ্দৌলার কথা। আমরা সবাই জানি 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে মূলত মির্জাফরের ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের কাছে সিরাজের পরাজয় ঘটে। এই খোশবাগে মাত্র 20 বছর বয়সে মোহাম্মদী বেগের হাতে নিহত সিরাজের সমাধি ছাড়া তার আর কোনো স্মৃতি মুর্শিদাবাদে অবশিষ্ট নেই। তাকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা। মুর্শিদাবাদ ভ্রমণে আমাদের শেষ দ্রষ্টব্য কিরিটেশ্বরী মন্দির। এটি একটি সতীপীঠ এবং কথিত আছে সতীর পিঁড়ি অর্থাৎ মাথার মুকুট এই স্থানে পড়েছিল। এই গ্রামে পাশাপাশি দুটি দেবী মন্দির আছে। এছাড়াও গ্রামবাসীরা যাকে গুপ্ত মন্দির বলে সেখানেও দেবী পূজিতা হন। সম্প্রতিকালে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিখ্যাত এই গ্রাম ভারতের সেরা পর্যটন গ্রামের শিরোপা পেয়েছে। আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ এখানেই শেষ। চতুর্থ দিনের সকালে আমরা বাড়ি ফিরব বলে বহরমপুর পোর্ট স্টেশনে ধনধান্য এক্সপ্রেসের অপেক্ষায় রয়েছি।